প্রিয় বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আজ ঐতিহাসিক ৭ই মার্চ। এই দিন বঙ্গবন্ধু সেই সময় ঢাকার রেসকোর্স ময়দানে আজকের সোহরাওয়ার্দী উদ্যানে যে ঐতিহাসিক ভাষণটি দিয়েছিলেন এবং যে ভাষণটিকে এই ইউনেস্কো একটা ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং যে ভাষণটি বিশ্বের ১০০ শ্রেষ্ঠ ভাষণের একটা বলে স্বীকৃতি পেয়েছে, সেই ভাষণটি প্রদানের দিন এই ঐতিহাসিক ৭ই মার্চের আমি শ্রদ্ধার সাথে আমাদের জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি এবং সেই সাথে এই মার্চ মাস, এই অগ্নিঝরা মার্চে আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল এবং আশা করি এই মার্চ মাসেই, এই ২০২৫ সালের মার্চ মাস আমাদের জন্য নতুন করে মুক্তির কোনো বার্তা বয়ে আনবে। গতকাল বিবিসি গ্লোবাল সার্ভিসের ওয়েবসাইটে আমরা বিবিসির সাংবাদিক স্টিফেন স্যাকুরের সাথে জাতিসংঘ মানবাধিকার কমিশনের হাই কমিশনার ভলকার টার্কের একটি সাক্ষাৎকার পেয়েছি। এই সাক্ষাৎকারে বাংলাদেশ প্রসঙ্গে ভলকার টার্ক কিছু বিস্ময়কর তথ্য দিয়েছেন। আমি প্রথমে এই পুরো সাক্ষাৎকারের বাংলাদেশ অংশটুকু একটু আপনাদের শোনাচ্ছি, সাথে বাংলা সাবটাইটেল থাকলো। Welcome to Hard Talk from the BBC World Service with me, Stephen Sackett. My guest today has spent most of his working life inside the human rights and humanitarian assistance machinery of the United Nations. Volker Turk has worked in the field in the Balkans, the Middle East and Africa to ease the human impacts of conflict. Now he's based in Geneva as the UN Commissioner for Human Rights. Sure, but I mean, it tells us something, doesn't it? I mean, hugely important nations like the United States have walked away, and indeed, perhaps at the other end of the scale, a small nation like Nicaragua, having seen a highly critical report come out from the Human Rights Council about its own repressive practices back home in Nicaragua, the government there has pulled out of the council too. In essence, from both small to large, nations are not taking this international multilateral human rights machinery seriously. Well, I can give you examples where it is taken seriously. I'll give you the example of Bangladesh last year. During July, August, you know, there were massive demonstrations of students. They had enough of the previous government under Sheikh Hasina. There was massive repression happening. The big hope for them was actually our voice, was my voice, was also what we were able to do. And we put the spotlight on the situation. And we actually gave the warning to the army that if they get involved, it means that they may not be able to be a troop contributing country anymore. As a result, we saw changes. When Mohammed Yunus took over as the new chief advisor of the interim administration, he asked me immediately, can you send us a fact-finding mission to put the spotlight on the situation and to investigate what was happening, which is what we did. And it actually helped. I was in Bangladesh last year. The students were so grateful for us taking a stand and for us speaking out and for supporting them. ভলকার টার্কের এই সাক্ষাৎকারকে, বিশেষ করে বাংলাদেশ প্রসঙ্গে তার কথাগুলোকে কিন্তু হালকাভাবে নেবার কোনো সুযোগ নেই। আমি খুবই অবাক হয়েছি যে যাই হোক, তিনি আলটিমেটলি স্বীকার করলেন এবং এই 18ই জুলাই থেকে বাংলাদেশে যখন 16ই জুলাই কয়েকটা হত্যাকাণ্ড হলো, তখন 18ই জুলাই থেকে কিন্তু তৎকালীন শেখ হাসিনা সরকার কারফিউ জারি করেছিল এবং কারফিউতে সেনাবাহিনীর একটা ভূমিকা আশা করা হয়েছিল এবং শুধু ওই কারফিউর ওই সময়টা না, পুরো 5ই আগস্ট পর্যন্ত সেনাবাহিনীর ভূমিকাটা কিন্তু খুব অপ্রত্যাশিত ছিল। অথচ বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সরকার চাইলে দেশের প্রয়োজনে সেনাবাহিনীকে নিয়োজিত করতে পারে এবং নিয়োজিত করেছিল। এমনকি 4 আগস্টও সেনাপ্রধান কথা দিয়ে এসেছিল যে 5ই আগস্ট সে সব পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে, কিন্তু তিনি করেননি এবং পুরা ঘটনায় সেনাবাহিনীর এই ভূমিকা নিয়ে কিন্তু আমরা বিস্মিত ছিলাম এবং অনেক আলোচনা সমালোচনা ছিল যে সেনাবাহিনী কেন এরকম করেছে, সেনাপ্রধান শেখ হাসিনার মনোনীত হওয়ার পরেও কেন এই ঘটনাটা ঘটলো এবং সেনাবাহিনীর ভূমিকা নিয়ে অনেক কথা এসেছে।
সেনাবাহিনীর সাথে অনেক টাকা পয়সার লেনদেন হয়েছে বলেও আমরা অভিযোগ শুনেছি, কিন্তু ভালকার টার্ক যেটা বললেন সেখানে অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে। যেমন ভালকার টার্ক স্বীকার করেছেন যে তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে, আমি যে এটা সেনাপ্রধানকেই তিনি বলেছেন যে সরকার যে এই যে কারফিউ জারি করছে বা এই আন্দোলন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, সেখানে যদি সেনাবাহিনী ইনভলভ হয় তাহলে তিনি ইশারা ইঙ্গিতে মোটামুটি হুমকি দিয়েছেন বলা যায় যে বাংলাদেশ সেনাবাহিনী সেক্ষেত্রে জাতিসংঘের এই যে শান্তিরক্ষী মিশনে যে পার্টিসিপেট করে সেই পার্টিসিপেশনটা বন্ধ করে দেওয়া হবে। এরকম একটা থ্রেটের মুখে সেনাবাহিনীর ভূমিকাটা কিন্তু এখন বোঝাই যায় যে তারা তখন আর বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আগ্রহী ছিল না, বরং তাদের কাছে মোর ইম্পর্টেন্ট হলো যে ইউএন পিসকিপিং মিশনে পার্টিসিপেশনটা কি করে এনশিওর করা যায়। এবং সেনাবাহিনী যদি এই 18ই জুলাইয়ের পর থেকে দেশের ইন্টারনাল আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সম্পূর্ণ শক্তি নিয়োগ করত, যেখানে পুলিশ এবং অন্যান্য বেসামরিক প্রশাসন তারা চেষ্টা করেছে কিন্তু তারা পারেনি, কিন্তু এর সাথে যদি আর্মি জড়িত থাকতো তাহলে এই যে কয়েকশো হত্যাকাণ্ড হয়েছে, যেই হত্যা করুক সেটা পুলিশের গুলিতে হোক কিংবা তাদের থার্ড পার্টি, এখানে প্রচুর স্নাইপার এখানে ইনভলভ ছিল এই ইনুসের আন্দোলনের পক্ষে, ছাত্র শিবির জামাতের আন্দোলনের পক্ষে। তো এই যে কারণেই হোক এই হত্যাকাণ্ডগুলো প্রিভেন্ট করা যেত, কিন্তু এই সেনাবাহিনীর নিষ্ক্রিয়তার কারণে এই হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে। এটা ডেফিনেটলি একটা কারণ। তো তার মানে কি হলো যে জাতিসংঘ সেনাবাহিনীকে থ্রেট করে নিষ্ক্রিয় করে এই দেশে যে অরাজকতাটা চললো, জুলাই আগস্টের ষড়যন্ত্রটা চলছিল, আন্দোলনের নামে এই যে এতগুলো প্রাণহানি হলো, এর দায় কি জাতিসংঘ এড়াতে পারেন? জাতিসংঘ তাদের এই আমি তো বলবো যে এই টোটাল ষড়যন্ত্রের এই যে মেটিকুলাসলি ডিজাইনড একটা কনস্পিরেসি ছিল, এখন দেখা যাচ্ছে যে জাতিসংঘ স্পেশালি এই মানবাধিকার কমিশন এটার একটা পার্ট ছিল, অ্যাটলিস্ট ভালকার টার্ক একটা পার্ট ছিল। এখন ভালকার টার্কের এই ষড়যন্ত্রের পার্ট হওয়ার কারণে, সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করার কারণে এই জুলাই আগস্টের হত্যাকাণ্ড, বিশেষ করে 4 আগস্ট পর্যন্ত যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলো সংগঠিত হয়েছে। সুতরাং আমি বিশ্বাস করি যে এই দায় জাতিসংঘ মানবাধিকার কমিশন অ্যাজ এ হোল, টোটাল জাতিসংঘ অ্যাভয়েড করতে পারে না। আরো প্রশ্ন আসছে যে ভালকার টার্ক কেন এখানে এভাবে ইনভলভ হলেন? ভালকার টার্কের মানবাধিকার কমিশনের আর কি কারণ ছিল? এখানে কি তার সাথেও একটা বড় লেনদেন হয়েছে? ভালকার টার্ক কি একটা বড় অঙ্কের টাকার বিনিময় এই কাজগুলো করেছে, সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে? এখানে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে ভালকার টার্কের কি কোনো লেনদেন ছিল? এই বিষয়গুলো আমরা আলোচনায় আনছি এবং আমার ধারণা যেহেতু একের পর এক ষড়যন্ত্র নিজের থেকেই উদ্ঘাটিত হচ্ছে, আমরাও জানতে পারবো যে ভালকার টার্কের এখানে কি বেনিফিট ছিল, এবং কোনো একদিন নিশ্চয়ই ভালকার টার্কের এই ব্যাংক স্টেটমেন্ট বা অন্যান্য ইনভেস্টিগেশন গুলো হবে। কিন্তু যাই হোক, এটা অত্যন্ত দুঃখজনক একটা বিষয় যে জাতিসংঘের মতো একটা প্রতিষ্ঠান নিজে তারা নিরপেক্ষ থাকতে পারেনি, তারা একটা মানে সন্ত্রাস সহিংসতা ঠেকানোর জন্য ভূমিকা রাখতে পারেনি, বরং তারা সন্ত্রাসকে উস্কে দিয়েছে। তারা এই যে এতগুলো প্রাণহানির কারণ হয়ে দাঁড়ালো। এবং এই জাতিসংঘের এই মানবাধিকার কমিশনের ভালকার টার্ক পরবর্তীতে যে একটা তদন্ত কমিশনের নামে একটি প্রহসন করেছে এবং একটি একপেশে একটা পক্ষপাতদুষ্ট রিপোর্ট দিয়েছে। এখন সবকিছু মিলে যাচ্ছে, সবকিছু 2-2 4 হচ্ছে। এবং ভালকার টার্ক নিজে এবং তার তদন্ত কমিশন যখন তদন্ত করছিল বাংলাদেশে, তাদের সাহায্য করেছে এই ছাত্র শিবির এবং এই জুলাই আগস্টের এই হিজবুত তাহরির। এরা 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 নিজেরাই স্বীকার করেছে যে তারা সারাক্ষণ এই তদন্ত দলের সাথে থেকে তারা ইনফরমেশন প্রোভাইড করেছে, এবং ডেফিনেটলি তারা যে ইনফরমেশনটা প্রোভাইড করেছে সেই ইনফরমেশনটা সত্যের প্রতিফলন ছিল না, বা ইট ওয়াজ নট বেসড অন ট্রুথ। তো এখন মানে পুরা যে মেটিকুলাসলি ডিজাইন যে পুরা ষড়যন্ত্র, তার আরেকটা আসপেক্ট আমাদের কাছে আসলো। আমরা
জাতিসংঘ মানবাধিকার কমিশনের বিশেষ করে ওয়ালকার টার্কের এই ভূমিকার তীব্র নিন্দা জ্ঞাপন করি এবং ডেফিনেটলি উই বিলিভ দ্যাট নাও ইট হ্যাজ বিকাম দ্য রেসপন্সিবিলিটি অফ ইউনাইটেড নেশনস including United Nations Human Rights Commission to investigate the role of Volker Turk and why did he do this? Was he benefited by the then Biden administration? We must explore this, we must investigate this, and Jatisangho, the United Nations must come forward to look into the matter. প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার জন্য।